অনার্স প্রথম বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে পড়াবো প্রাণীবৈচিত্র্য ১ প্রোটোজোয়ন কর্ডেটস কোর্স কোড ২১-৩১-০৩। এই কোর্সের আমরা বেশ কিছু টপিক দেখেছি বা বেশ কিছু অধ্যায় সম্পর্কে জেনেছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় সম্পর্কে জানবো। এটা হচ্ছে মলাস্কা ফাইলাম সম্পর্কে, এবং এখান থেকে একটা টাইপ স্টাডি হিসেবে ছবিটা দেখে আমরা বুঝতে পারছি কি পড়বো। সেটা হচ্ছে পাইলা গ্লোবুসা। তো এক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তোমরা পায়লাকে উচ্চারণটা একটু ডিফারেন্টভাবে করো, সেটা হচ্ছে যে পিলা বলে থাকো। যদি তুমি গুগলে সার্চ দাও দেন এটা পিলাই দেখাবে, বাট অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি এটাকে আমরা উচ্চারণ করি হচ্ছে পাইলা গ্লোবোসা। তো এই উচ্চারণটা সবসময় আমরা ঠিক করার চেষ্টা করব। ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা কিন্তু ভুল করে, সো এটা আর ভুল করা যাবে না অ্যাজ এ জুলজিস্ট হিসাবে। তো আমরা এইটা সম্পর্কে জেনারেলি জানার আগে এর ক্লাসিফিকেশনটা দেখব। ক্লাসিফিকেশনটা মুখস্থ করার চেষ্টা করব, কারণ প্র্যাকটিক্যালে অনেক সময় এই প্রাণীটা টাইপ স্টাডি হিসাবে থাকে, তখন এটা আবার মুখস্থ করতে হয়। এর জন্য এখানে পড়লে একই সাথে দুইটা কাজ হয়ে যায়। শ্রেণীবিন্যাসে আমরা যদি আসি, ফাইলাম মলাস্কা এটা তো বললাম। তো আমরা যখন একটা ফাইলাম সম্পর্কে জানবো, অবশ্যই তার কিছু জেনারেল বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জেনে রাখা ভালো। তো এই জেনারেল বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক প্রাণীকে মাথায় রেখে যদি বৈশিষ্ট্যগুলোকে মনে রাখার চেষ্টা করি, তাহলে দেখা যায় কি যে আমাদের বৈশিষ্ট্যগুলো খুব সহজে মনে থাকে। তেমনই একটা প্রাণী হচ্ছে এই যে পায়লা, মানে হচ্ছে শামুক, ঝিনুক। শুধু শামুক আর ঝিনুককে যদি আমরা মাথায় রেখে বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করি, তাহলে আবার একটা ভুল হয়ে যায়, কারণ আমরা সাধারণত এদের খোলক দেখি। তো মলাস্কানদের প্রধান বৈশিষ্ট্য কিন্তু খোলক না। আবার খোলক একটা জিনিস, খোলস আর একটা জিনিস। যেটা আর্থ্রোপোডানদের থাকে সেটা হচ্ছে খোলস, কিন্তু যেটা মলাস্কাতে থাকে এটা কিন্তু খোলক। খোলসটা তুলনামূলকভাবে নরম হয়, আর খোলক শক্ত হয়। খোলস চেঞ্জেবল, মানে একটা নির্দিষ্ট সময় পর পর এটা তারা চেঞ্জ করে লাইফ সাইকেলে, কিন্তু মলাস্কানরা এটা করে না। সো এইটা একটা মাথায় রাখবো। আর এর সাথে আমরা আরেকটা প্রাণীকে অ্যাড করব, সেটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাস আমরা সবাই চিনি যেহেতু, তাহলে এই ৩টা প্রাণীকে যদি আমরা মাথায় রেখে বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো খুব সহজে মনে থাকবে। তো মলাস্কান বললেই আমরা ১ নাম্বার যে বৈশিষ্ট্যটা মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এদের দেহ নরম, অখণ্ডায়িত। এদের দেহে ম্যান্টল পর্দা থাকে এবং মাংসল পা থাকে। অর্থাৎ এই যে ৩টা কথা বললাম, অখণ্ডায়িত নরম দেহ, ম্যান্টল পর্দা এবং মাংসল পদ, এটাই হচ্ছে কিন্তু মলাস্কানদের প্রধান বৈশিষ্ট্য। এরপরে যদি আমার গ্যাস্ট্রোপোডা থাকে তাহলে একরকম, যদি বাইভালভিয়া থাকে তাহলে একরকম বৈশিষ্ট্য, মানে শ্রেণী হিসাবে তখন আবার বৈশিষ্ট্যগুলা আলাদা হয়ে যাবে। যেমন আমরা এখন পড়ছি হচ্ছে পায়লা, বা আমরা যদি ঝিনুক পড়তাম, তাহলে আমরা এর সেকেন্ড বৈশিষ্ট্য হিসাবে বলতে পারতাম যে এর খোলক আছে, বা আদার্স অন্য বৈশিষ্ট্যগুলো তখন অ্যাড করতে পারতাম। বাট যখন আমরা হচ্ছে অক্টোপাসে আসবো, তখন কিন্তু আর এই খোলক তার বৈশিষ্ট্য হিসাবে আসবে না। তখন আমরা বলতে পারি যে এর ৮টা পা আছে, বা এই ধরনের যে আলাদা বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি সেসব বৈশিষ্ট্য তখন অ্যাড করতে পারবো। আচ্ছা, যে এর ক্লাসটা হচ্ছে গ্যাস্ট্রোপোডা। সাধারণত এই পলাস্কার যেই ক্লাসিফিকেশন যেহেতু একটা খুব কমন প্রশ্ন, গ বিভাগে যেই ১০ থেকে ১৭ পর্যন্ত প্রশ্নটা থাকে, এখানে অবশ্যই একটা ক্লাসিফিকেশন থাকবে যে কোনো ফাইলামের। তো সেক্ষেত্রে আমি বলবো যে মলাস্কানটা যদি কারোর মুখস্থ থাকে তাহলে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এইটা হচ্ছে খুব তুলনামূলকভাবে যতগুলা ক্লাসিফিকেশন আছে বিভিন্ন ফাইলামে, তার মধ্যে এটা তুলনামূলকভাবে সহজ। এজন্য এইটা মুখস্থ করে রাখা যেতে পারে, যদি আসে তাহলে লিখলে ভালো মার্কস পাওয়া যায়। তো গ্যাস্ট্রোপোডা, আচ্ছা গ্যাস্ট্রোপোডা যারা, তাদের ক্ষেত্রে কি হয়, এদের যে ভিতরের বিভিন্ন যে তন্ত্র আছে, এগুলা হচ্ছে প্যাঁচানো থাকে, বিশেষ করে অন্ত্রীয় অংশগুলা প্যাঁচানো থাকে। মেসোগ্যাস্ট্রোপোডিয়া যেটা, এরা হচ্ছে ফুলকা থাকে হচ্ছে মনোপেকটিনেট, অর্থাৎ একটা অক্ষের এক সাইডে এদের ল্যামেলিগুলা থাকে। এটা আমরা শ্বসনতন্ত্র যখন দেখব তখন এখানে আরো একটু ডিটেলসে দেখব। আর এখানে আমরা যে ফ্যামিলি পাইলিডি আমরা সাধারণত শিখেছি যে ফ্যামিলি নামের শেষে আই ডি এ ই এই অংশটা থাকে সাধারণত ফ্যামিলি নামের শেষে, এই যে। আর যদি অর্ডার হয় তাহলে সেটা হচ্ছে আই ডি ই
এ এই অংশটা থাকে। সো আমরা এটা একটু মাথায় রাখার চেষ্টা করব, তাহলে ফার্স্ট ইয়ার যেহেতু তোমাদের অনেক কিছু মনে রাখতে সুবিধা হবে। তারপরে প্র্যাকটিক্যালে তোমাদের আমার এখানে ক্লাস আপলোড দেওয়া আছে, যেহেতু তোমরা ওইটা দেখলে তোমাদের আরও অনেক কিছু ক্লিয়ার হবে। পাইলার ক্ষেত্রে আমরা এদের যে জেনারেল যে খোলকের বর্ণটা কেমন হতে পারে, এর ঘূর্ণনটা কেমন হতে পারে বা গঠনটা কীরকম, সেগুলো আমরা বলতে পারি। যেমন পাইলা গ্লোবোসাকে আমরা বলি হচ্ছে আপেল শামুক। এখন আসি এর কিছু জেনারেল বৈশিষ্ট্য। জেনারেল বৈশিষ্ট্য এটা হচ্ছে স্বাদু পানির আপেল শামুক, তো বললাম যে গঠনটা এরকম হয়ে থাকে। এর এই শামুকের ক্ষেত্রে আবার আমরা যদি দেখি এর প্রতিসাম্যতার ক্ষেত্রে, এ যখন অ্যাডাল্ট থাকে তখন এ অপ্রতিসাম্য, কিন্তু যখন তার লার্ভা দশা থাকে তখন কিন্তু সে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তো একই প্রাণীর ক্ষেত্রে আমরা দুইটা দেখছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। স্বাদু পানির বলতে কিন্তু আমরা জানি যে এরা নদী, নালা, খাল, বিল, পুকুর বা যে কোনো বদ্ধ যে পানি যে থাকে জলাশয়, সেসব জায়গায় এদেরকে দেখা যায়। বাট এরা কিন্তু স্থলেও অভিযোজিত, অর্থাৎ এদেরকে কিন্তু স্থলভাগেও প্রচুর পরিমাণে দেখা যায়। সাধারণত এরকম যদি কোনো প্রাণী হয়ে থাকে যে তাদেরকে ডাঙায়ও দেখা যাচ্ছে আবার পানিতেও অভিযোজন দেখা যাচ্ছে, আমরা সাধারণত বলে থাকি তারা উভচর। যেমন আমরা ব্যাঙের ক্ষেত্রে বলে থাকি যে ব্যাঙ একটা উভচর প্রাণী, এ পানিতে এবং ডাঙায় দুইটা স্থানেই সে চলাচল করে থাকে। বাট উভচরের ক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা ঠিক এরকম না। তার জীবনচক্র সম্পূর্ণ করার জন্য যে কোনো একটা ধাপে পানি অপরিহার্য যদি হয়, তখন আমরা তাকে বলে থাকি সাধারণত উভচর। যেমন ব্যাঙাচি দশায় পানি অপরিহার্য, তাছাড়া পানি না হলে কিন্তু এর লাইফ সাইকেলটা কমপ্লিট হবে না। তো ওই আর কি বিষয়টাকে মাথায় রেখে যে পানি এবং ডাঙায় এই হিসাবেই আমরা সাধারণত উভচর বলে থাকি। তো ব্যাঙকে বলা হয় মেরুদণ্ডী উভচর, আর এই পাইলা গ্লোবোসাকে বলা হয় হচ্ছে অমেরুদণ্ডী উভচর, মানে মলাস্কানদেরকে বলা হয় হচ্ছে অমেরুদণ্ডী উভচর। কারণ বলা হচ্ছে কারণ এই যে তার অভিযোজনটা, সে পানিতেও তার জীবনযাপন করতে পারছে আবার ডাঙাতেও তার জীবনযাপন করতে পারছে, এজন্য এটাকে বলা হচ্ছে অমেরুদণ্ডী উভচর। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে অ্যাস্টিভেশন বা গ্রীষ্মনিদ্রা কি। এটা 1 মার্কসের কোশ্চেন হিসাবে সাধারণত এসে থাকে। তো আমরা শীতনিদ্রা হাইবারনেশন এইটা শুনেছি। আমরা দেখেছি ব্যাঙের ক্ষেত্রে যখন প্রচণ্ড শীত থাকে বা প্রচণ্ড ঠান্ডা থাকে পরিবেশ, তখন সে পরিবেশের সাথে তার দেহের তাপমাত্রাকে অ্যাডজাস্ট করতে পারে না, এজন্য সে কী করে হাইবারনেশনে চলে যায়, অর্থাৎ নিজেকে লুকায়িত করে গর্তে বা এরকম স্থানে সে তার জীবনযাপনটা করে থাকে। ঠিক তেমনই যখন পরিবেশটা অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে প্রচুর তাপমাত্রার কারণে চারিদিকে পানির অভাব হয়ে যায়, তখন কি হয় এই পায়লা কোনো গর্তের ভেতরে ঢুকে যায় অথবা তার পুরো বডিটাকে সবসময় খোলকের মধ্যে রাখে, যাতে ভেতরের অঙ্গাদিগুলো শুষ্ক পরিবেশে, অতিরিক্ত শুষ্ক পরিবেশে শুষ্ক না হয়ে যায়, ভেতরকে নিজেকে সতেজ রাখার জন্য। এই যে তার শুষ্ক মৌসুমে বা খরাতে তার এরকম কোথাও লুকিয়ে যাওয়া এবং প্রতিকূল পরিবেশে নিজেকে লুকিয়ে রাখার যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে অ্যাস্টিভেশন বা গ্রীষ্মনিদ্রা। আচ্ছা, আমরা বৈশিষ্ট্য অলরেডি পড়েছি যে এদের দেহটা নরম হবে, এদের ম্যান্টল পর্দা থাকবে, তারপরে হচ্ছে গ্রীষ্মনিদ্রা অলরেডি আমি বললাম। শাকাশি, শাকাশি মানে হচ্ছে তৃণভোজী, অর্থাৎ ঘাস, লতা, পাতা এই ধরনের যে উপাদান সেগুলো তারা খেয়ে জীবনযাপন করে থাকে। এদেরকে উভচর মলাস্কা কেন বলা হয়, এইটা 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসে এবং কি হবে সেটা অলরেডি আমি বলে দিয়েছি। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব 4 মার্কসের কোশ্চেন হিসাবে এটাকে অ্যান্সার করবে না, কারণ করলে 2 থেকে 3-এর বেশি পাওয়া যায় না, কারণ ওই অতটুকু ইনফরমেশন দিয়ে কিন্তু এত ভালো 4 মার্কস পাওয়া যায় না। আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করব বিভাগের এমন প্রশ্নগুলোকে চুজ করবা যেগুলা পার্থক্যর ক্ষেত্রে অবশ্যই মিনিমাম 4টা পার্থক্য লিখতে হবে এবং একটা উদাহরণ দিতে হবে, অর্থাৎ মিনিমাম 5টা লিখবে। আর বেশি পারলে তো অবশ্যই ভালো, কারণ যদি ওই 4টাই সঠিক হয় 4 পাবে, বাট যদি একটা দুটো ভুল হয়ে যায় তখন কিন্তু আবার যদি বেশি লেখো সেখান থেকে কাউন্ট করে 4 দিয়ে দেওয়া যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট হয়। আর যদি কোনো পয়েন্টস আকারে লেখা যায় এরকম কোনো প্রশ্ন থাকে, লাইক হচ্ছে কাজ লিখো, তাহলে তুমি 4টা বা 5টা পয়েন্ট লিখলেই পুরো মার্কস পাবা। বৈশিষ্ট্য লিখতে বললে তখনও তুমি
4টা পয়েন্ট লিখলে ফুল মার্কস পাবা, অথবা গুরুত্ব লিখতে বললে এইরকম ধরনের প্রশ্নগুলোকে চুজ করবা, তাহলে দেখবা একদম ফুল মার্কস পাবা। অনেকে বলে আমি অনেক ভালো লিখে আসছি, কেন আমি ভালো মার্কস পাই নাই? তার কারণটা হচ্ছে এই বর্ণনা টাইপের প্রশ্নগুলোকে নাম্বার ফুল পাওয়া যায় না, 4 পাওয়া যায় না, 3 সর্বোচ্চ 3 এরকম দেওয়া হয়। আবার কি হয়, যেসব প্রশ্নের ছবি থাকে বইয়ে, কিন্তু তোমরা মনে করো এখানে তো চিত্র চায় নাই, তাহলে আমি কেন চিত্র দিব? এটাও একটা ভুল ধারণা। চিত্র থাকলে অবশ্যই তোমাকে চিত্র আঁকাতে হবে, ও সেটা উল্লেখ করা থাকুক প্রশ্নে বা না থাকুক, না হলেও কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। তো এই বিষয়ে ছোট ছোট বিষয়গুলোকে, ট্রিক্সগুলোকে যদি মাথায় রাখো, তাহলে খুব মানে প্রিসাইজভাবে অল্প লিখেও অনেক ভালো মার্কস পাওয়া সম্ভব। তো আমরা এখন পাইলার কিছু বেসিক গঠন যেটা আছে সেটা দেখার চেষ্টা করব। এই পার্টটা যেটা আমি বলবো যে এখান থেকে সাধারণত সিকিউ এর ওরকম কোনো প্রশ্ন, ব্রড প্রশ্ন আসার সম্ভাবনাটা আসবে না এটা আমি বলবো না, তবে আসার সম্ভাবনাটা কম থাকে। এখান থেকে 1 মার্কসের কিছু প্রশ্ন আছে এই টপিক থেকে। তো সেটা আমরা যখন যেটা আসবে আমি ইনশাল্লাহ বলে দিব। তো পায়েলার গঠনকে 2টা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে খোলক আর একটা হচ্ছে দেহ। তো খোলকের ক্ষেত্রে আমরা যদি দেখি এর কি কি অংশ আছে, চূড়া বা শৃঙ্গ সবগুলো আমি ছবি দেখিয়ে বলে দিব। এরপরে আগে নামগুলো আমরা শিখি। আবর্ত বা স্তবক, সূচার, বৃদ্ধিরেখা, সূচারের মধ্যেই আর কি অনেক এই গঠনটা থাকে। পেরিস্ট্রোম থাকে হচ্ছে কলুমেলা, আর হচ্ছে অপারকুলাম। দেহের মধ্যে প্রথমে আমরা যেটা দেখব মস্তক। মস্তকের মধ্যে কিছু অংশ আছে, যেমন কর্ষিকা, চোখ, মুখছিদ্র, সিডোপোডিয়া বা নোকাল খণ্ড, এই অংশগুলা থাকবে। আর থাকবে হচ্ছে পদ, থাকবে ভিসেরাল পিণ্ড, মেন্টাল পর্দা, মেন্টাল গহ্বর বা প্যালিয়াল অঙ্গ। এই অংশগুলো সাধারণত আমরা দেখব হচ্ছে এক্ষেত্রে যেই গঠনের ভেতরে কি কি আছে, এগুলো একটু আমরা এখন ডিটেলসে যদি যাই, তাহলে সিলোম আর একটা পার্ট আছে। তো প্রথমে আসি খোলক, একদম মূল যে মাংসল অংশটা, এইটা বাদে বাহ্যিক যে গঠনটা থাকে, যেটার ভেতরে পুরো বডিটা থাকে, ওই গঠনটাকে, শক্ত গঠনটাকে আমরা বলছি হচ্ছে খোলক। খোলকের প্রথম যে অংশটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে চূড়া। এইটা সব থেকে প্রথমে গঠিত হবে এবং সব থেকে ক্ষুদ্র যে অংশটা, সেটা আমরা ছবিতে যদি দেখি একদম শীর্ষে যে অংশটা, যেই খণ্ডটা থাকবে, এটাকে আমরা বলছি হচ্ছে সূচার, চূড়া বা শৃঙ্গ। এরপরে আসি আবর্ত। এর 6.5টি আবর্ত নিয়ে গঠিত, অর্থাৎ এই যে এক একটা খণ্ড, এই এক একটা খণ্ডকে আমরা বলছি এক একটা আবর্ত। এরকম 6.5টি আবর্ত থাকে এদের। এবং এই ঘূর্ণনটা, এটা এক ধরনের ঘূর্ণনের সৃষ্টি করে। এই যে দেখতে পাচ্ছি, যদি এটা ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে আমরা ক্লকওয়াইজ বা ডানবর্তী বলি, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত হয় তাহলে সেটাকে আমরা বামবর্তী বা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বলে থাকি। তো ম্যাক্সিমামই হয় হচ্ছে ক্লকওয়াইজ। এর সব থেকে, এই আবর্তগুলোর মধ্যে সব থেকে ছোট যেই অংশটা, সেটা হচ্ছে চূড়া বা শৃঙ্গ। আর সব থেকে বড় হচ্ছে শেষের যে খণ্ডটা থাকে, সেই খণ্ডটা। আর সূচার হচ্ছে 2টা আবর্তকে, এই একটা আবর্ত, দেখি একটু, এই একটা আবর্ত, এই একটা আবর্ত, এই 2টা আবর্তকে সংযোগ করেছে যে অংশটা, এই যে অংশগুলা, এগুলাকে আমরা বলছি হচ্ছে সূচার। সূচারের ভেতরে আবার, এর ভেতরে যে এই যে ছোট ছোট কালো কালো যে রেখাগুলা দেখছি একটা আবর্তর মধ্যে, এগুলাকে বলা হচ্ছে বৃদ্ধি রেখা। এরপরে আমরা এই যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি রেখা। তো পেরিস্টম কি? পেরিস্টম হচ্ছে সর্বশেষ যে খণ্ডটা আছে, এই যে সর্বশেষ খণ্ডটা সবথেকে বড় খণ্ড, এই খণ্ডের যে ছিদ্রের মসৃণ প্রান্ত, এইখানে মেনলি এইখানে এদের হচ্ছে কলুমেলার যে পার্টটা থাকে, এইখান থেকে, এইটার ক্ষেত্রে আমরা 2টা ওষ্ঠ দেখব, একটা হচ্ছে অন্ত ওষ্ঠ আর একটা হচ্ছে বহি ওষ্ঠ। যদি আমরা দেখি, এটা হচ্ছে এই গোলাপি রঙের, আমরা একটু ছবিটা আর একটু ক্লিয়ারলি দেখি তাহলে দেখতে পাবো। এখানে যে গোলাপি রঙের অংশটা দেখছি, এইটার একটা হচ্ছে বাইরের এই রেখাটার মধ্যে এই যে 2টা লেয়ার দেখতে পাচ্ছি গোলাপিটার, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে 2টা কালো। বাইরের দিকেরটা হচ্ছে বহি ওষ্ঠ আর ভেতরের দিকেরটা হচ্ছে অন্ত ওষ্ঠ। কলুমেলা
একটা অক্ষকে কেন্দ্র করে সাধারণত যে কোনো কিছু ঘুরে। আমরা যদি গ্রামে দেখি পুরো আগের দিনে কি করতো, একটা খুঁটির ভেতরে গরুগুলাকে বেঁধে দিয়ে ধান বা শস্যগুলাকে মাড়াই করা হতো। তাহলে ওই যে খুঁটিটা বেঁধে দিয়ে এদেরকে ঘুরানো হচ্ছে, ওটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র বা অক্ষ। ঠিক তেমনই এই প্রাণীটার ভেতরের অঙ্গাদিগুলা আমরা বলেছি যে গ্যাস্ট্রোপোডা তাদের হচ্ছে পেঁচানো অন্ত্র থাকে। তো ওই যে প্যাচটা তৈরি হয়, প্যাচটা একটা অক্ষকে কেন্দ্র করে তৈরি হয়। সেই অক্ষকে ধরলাম এর ভেতরে এরকম অক্ষ আছে, এই অক্ষকে কেন্দ্র করে প্যাচটা তৈরি হচ্ছে। এই যে অক্ষটা, এই অক্ষটাকে আমরা বলছি হচ্ছে কোলুমেলা, যেটা এখানে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। এটা কেন্দ্রীয় এবং সর্পিল থাকে এখান থেকে আর কি মেনলি একদম ঠিক মাঝ বরাবর এই অক্ষটা কল্পনা করা হয়ে থাকে। এবং কোলুমেলা বাইরের দিকে যে ছিদ্রপথের সংযোগটা রক্ষা করে সেটাকে বলা হচ্ছে অ্যাম্বলিকাস ছিদ্র। এবং এই কোলুমেলার যেই পেশিগুলা থাকে, পেশিগুলার সংকোচন প্রসারণের কারণেই ভেতরের যে মূল বডিটা থাকে এটা বাইরে আসতে পারে, সম্পূর্ণটা না, কিছুটা বাইরে বের হয়ে আসে এবং আবার পুরাটা দেহের এই খোলকের মধ্যে ঢুকে যেতে পারে। অপারকুলাম হচ্ছে যখন পুরা বডিটা ভেতরে ঢুকে যায় তখন এই খোলকটা একটা ঢাকনা দিয়ে আটকানো থাকে। মূলত এই যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে আমরা বলে থাকি হচ্ছে অপারকুলাম। এইটার আবার গঠনের যদি আমরা দেখি সোল বা বস এই ধরনের অংশগুলা থাকে, আমরা ছবিতে একটু দেখতে পারবো। তো এখানে আমরা যদি বলি তাহলে এই যে কেন্দ্রীয় অক্ষ এটাকে আমরা বলছি হচ্ছে কোলুমেলা। আর আমরা যেই অপারকুলাম বা ঢাকনাটা দেখলাম একেবারে কেন্দ্রের অংশটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এবং এখানে এটা হচ্ছে ভেতরের দিকে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে এরকম লাইন থাকে, এগুলাকে আমরা বলি হচ্ছে বৃদ্ধিরেখা। আর একদম কেন্দ্রে অপেক্ষাকৃত গাঢ় অংশ যেটা থাকে সেটাকে বস বলা হয়। খোলকের গঠন এটা 4 মার্কসের কোশ্চেন হিসাবে অনেক সময় আসে, তো এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। পেরিঅস্টাকাম 3টা লেয়ারে, খোলকের 3টা অংশ, অস্টাকাম বা প্রিজমেটিক, আরেকটা হচ্ছে মুক্তামাতা, হাইপোস্টাকাম বা ন্যাক্রিয়াস স্তর। তো এদিক থেকে আমরা বাইরে থেকে আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো একেবারে বাইরেরটাকে হচ্ছে পেরিঅস্টাকাম। এই স্তরটা তৈরি হচ্ছে, এটা দেখতে একদম আমরা বাহ্যিকভাবে যেটা আর কি দেখতে পাই বাদামি রঙের এবং পাতলা, তুলনামূলকভাবে বাকিগুলা থেকে এটা পাতলা স্তর। এবং কনক্রিওলিন উপাদান ছাড়াও এখানে অ্যালবুমিনাস জৈব পদার্থের উপাদান এখানে থাকে। আর মাঝের স্তরটাকে আমরা বলছি হচ্ছে অস্টাক্রাম বা প্রিজম্যাটিক স্তর। আর এটা অনেক পুরু একটা স্তর ওইটার থেকে। এবং ক্যালসিয়াম কার্বনেটের পাত থাকে। ক্যালসিয়াম কার্বনেট মানে চুন, আর চুন মানেই হচ্ছে সেটা শক্ত একটা অংশ থাকে, এটা ছিদ্রের সাথে লম্বভাবে যুক্ত থাকে। ভেতরের স্তর একদম যেটা সেটা হচ্ছে মুক্তামাতা স্তর। এবং এই স্তরের গায়ে কিন্তু ম্যান্টল যে পর্দাটা সেটা কিন্তু এটার গায়ে লেগে থাকে, সাদা এবং চকচকে থাকে। ভেতরের যে অংশটা আমরা, এটাও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তো ওই যে বলেছি যে ম্যান্টল পর্দাটা এই স্তরেই যুক্ত থাকে। এখন এই স্তরে কি হয়, এই ম্যান্টল পর্দার নিঃসৃত রসের কারণে কোনো বজ্র পদার্থ যদি এর ভেতরে ঢুকে, তাহলে আমরা সাধারণত ঝিনুককেই বলি যে মুক্তা তৈরি করে, কিন্তু এর ক্ষেত্রেও হতে পারে, তবে ঝিনুককেই আমরা বাণিজ্যিকভাবে বা প্রাকৃতিকভাবে বেশি দেখে থাকি। তো মুক্তা সৃষ্টিও করার ক্ষেত্রে কি হয়, এই ন্যাক্রিয়াস স্তর থেকে এক ধরনের রস নিঃসরণ হয় এবং সেই রসটা প্লাস এই ম্যান্টল পর্দার আবরণটা ওই আবর্জনাটাকে ঘিরে বিভিন্ন বেশ কিছুদিন থাকার পর ওই অংশটা একটা পার্লে পরিণত হয়ে যায়। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা। এখন ম্যান্টল পর্দাটা অনেকে চিনতে পারে না। সেটা হচ্ছে যে যারা গ্রামে থাকে তারা হয়তোবা চিনবে যে শামুক বা ঝিনুক সাধারণত হাঁস মুরগির বাচ্চাকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো ঝিনুকের কথা আমি বলবো স্পেসিফিকভাবে, মাংসটা তুলে ফেললেও দেখা যায় কি যে খোলকের ভেতরের গায়ে আরেকটা পাতলা পর্দা থাকে, ওটাও টেনে বের করা যায়। ওই যে পর্দাটা, এই পর্দাটাকে মূলত বলা হয়েছে ম্যান্টল পর্দা। খোলকের তাৎপর্য এটা 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসে এবং এটা লিখলে কিন্তু ভালো মার্কসই পাওয়া যায়, কারণ এখানে পয়েন্টস আকারে লেখা যায়। তাহলে এটা প্রথম কাজ হচ্ছে আঘাত থেকে রক্ষা করা, যে কোনো বাহ্যিক পরিবেশের যে কোনো আঘাত থেকে। কারণ এই খোলকের ভেতর পুরো মাংসল দেহটাকে ঢুকিয়ে যেহেতু নিতে পারে এজন্য আঘাত থেকে তাকে রক্ষা করে। আবার কি শুষ্ক আবহাওয়ায় সে ভেতরে থাকলে তার বডিটাকে সতেজ রাখতে পারে, শুষ্কতা রোধ করতে পারে।
আত্মগোপন, যখন কোনো প্রতিকূল পরিবেশ আসে তখন নিজেকে এই যে অ্যাস্টিভেশন বা গ্রীষ্মনিদ্রা এরকম সময় নিজেকে আত্মগোপন করতে পারে। ইভেন শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সে কিন্তু পুরা দেহটা খোলকের মধ্যে রেখে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। তাহলে মিনিমাম 4টা লিখতে হয়, সেখানে তো আমরা 5টা শিখেই গেলাম। তাহলে এই প্রশ্নটা আসলে লিখলে, এই যে আমি বলেছি পয়েন্টস আকারে লেখা যায়, এরকম প্রশ্ন লিখলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। খোলকের গঠনের পরে এখন আমরা আসি হচ্ছে দেহ বা মস্তক এই অংশটা। এখানে যদি আমরা আসি তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে কর্ষিকা। এদের 2 জোড়া কর্ষিকা থাকে, 1 জোড়া খাটো এবং 1 জোড়া বড় থাকে। প্রথম জোড়া যেটা খাটো এটাকে বলা হয় হচ্ছে ল্যাবিয়াল পাল্প বা প্রথম কর্ষিকা বা ফার্স্ট টেন্টাকেল। এই যে এই একটা আর এই একটা, এই দুইটাকে আমরা বলছি হচ্ছে ফার্স্ট টেন্টাকেল, এইটা কিন্তু খাটো থাকে। আচ্ছা, দ্বিতীয় জোড়া সেটাকে বলা হয় আদর্শ কর্ষিকা এবং এটা তুলনামূলকভাবে বড় থাকে, সেকেন্ড বা আদর্শ কর্ষিকা। আচ্ছা, চোখের ক্ষেত্রে আমরা বলবো সেকেন্ড যে কর্ষিকাটা থাকে তার নিচে দণ্ডযুক্ত। দণ্ড মানে কি, যে কাঠির মাথায় যদি কিছু লজেন্স যেরকম থাকে, যে একটা কাঠির মাথায় থাকে ললিপপের মতন, ঠিক ওরকম যে গঠনটা থাকে সেরকম গঠন এদের আয়, কিন্তু আমাদের গঠনটা কিন্তু চোখের গঠনটা কিন্তু ওরকম থাকে না। দণ্ডযুক্ত 1 জোড়া চোখ থাকে, দ্বিতীয় কর্ষিকার পেছনে থাকে, অলরেডি আমি বলেছি। চক্ষুদণ্ডের সামনে আরেকটা অংশ থাকে যেটাকে বলা হয় হচ্ছে ওমাটোফোর। এদের দণ্ড এবং ওমাটোফোর থাকে। আচ্ছা, দেহর ভেতরে আরেকটা মস্তকের মধ্যে আরেকটা অংশ আছে মুখছিদ্র। ওই যে প্রথম যে কর্ষিকা বা ল্যাবিয়াল পাল্প যেটা ছিল তার মাঝখানে যে ছিদ্রটা, এই যে প্রথম কর্ষিকা তার মাঝে যে ছিদ্রটা থাকবে এটাকে বলা হচ্ছে মুখছিদ্র বা ল্যাবিয়াল পাল্পের মাঝে থাকে এটা। এবং এটা একটা আবরণ দ্বারা আবৃতও থাকে। কিন্তু সিডোপোডিয়া বা নৌকালখণ্ড এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো দেখা যায় কি যে এই অংশগুলো আমাদের জানলে বিভিন্ন অংশ যখন আমরা ফিজিওলজিগুলো পড়বো, বিভিন্ন তন্ত্রের প্রক্রিয়াগুলো পড়বো, তখন কিন্তু এই বিভিন্ন অঙ্গগুলো চলে আসবে, তখন এগুলো খুব সহজ মনে হবে যদি আমরা জেনারেল বৈশিষ্ট্যগুলো বা অঙ্গগুলো সম্পর্কে কিছুটা জানি। তো সিডোপোডিয়া বা নোকালখণ্ড এটা থাকে হচ্ছে 1 জোড়া বা 2টি, বাম পাশেরটা বড় থাকে এবং ডান পাশেরটা ছোট থাকে। তো এই আমরা ছবিতে যদি দেখি তোমার মনে হবে না এটা তো আমার হাতের ডান পাশে, বাট সবসময় আমরা মাথায় রাখবো এই যে কোনো বইয়ের ছবি হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজ মানে হচ্ছে আমরা আয়নায় যদি আমাদের নিজেদেরকে দেখি তাহলে ডান সাইড বাম সাইড মনে হয়, বাম সাইড ডান সাইড মনে হয়। ঠিক তেমনই এই ছবির ডান সাইড হচ্ছে আমার হাতের আমার বাম পাশ, আর হচ্ছে ছবির ডান সাইডটা হচ্ছে বাম সাইড, মানে আমার অরিজিনাল বাম সাইড যেটা সেটা হবে, মানে উল্টাটা হবে। তো এই যে বাম শিফন বা সাইফন বা নোকালখণ্ড বা সিডোপোডিয়া যাই বলি না কেন সবই এক। বাম পাশেরটা বড়, এই যে দেখতে পাচ্ছি লম্বা, আর ডান পাশেরটা ছোট থাকবে। এই যে এখানে যদি আমরা দেখি ডান পাশেরটা ছোট থাকে। রাইট আর লেফট সাইফন বা শিফন যেটাই বলি না কেন, বামটা দিয়ে পানি প্রবেশ করে এবং ডান সাইডেরটা দিয়ে পানি বের হয়ে যায়। এদের শ্বসন প্রক্রিয়ায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে যেখানে একটা পদে পানি ঢুকে এবং একটা পদে পানি বের হয়ে যায়। এরপরে আসি হচ্ছে পদ বা পা। এদের এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজাকার যে অংশটা অঙ্কীয় দিকে, অঙ্কীয় আর পৃষ্ঠীয় দিক কি, আমাদের দেহের পেটের দিক অংশটাকে আমরা বলি হচ্ছে অঙ্কীয়, আর পিঠের দিক তো আমরা তাহলে বিপরীত সাইডটাকে বুঝতেই পারছি। ঠিক তেমনই যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে, তাহলে বুক পেট একই দিকে যেহেতু থাকে তাহলে ওই সাইডটাকে আমরা বলবো হচ্ছে অঙ্কীয় বা ভেন্ট্রাল, আর পিঠের সাইডটাকে আমরা বলবো হচ্ছে ডরসাল বা পৃষ্ঠীয়। তো অঙ্কীয় পৃষ্ঠে এগুলাও খুব গুরুত্বপূর্ণ বিষয় ডিসেকশনের ক্ষেত্রে। আমি অলরেডি তোমাদের যেই ক্লাসটা আপলোড করা আছে প্র্যাকটিক্যাল রিলেটেড, সেখানে ডিসেকশনে যখন যেগুলো দেখিয়েছি সেখানে অলরেডি কথাগুলো বলা আছে যে কোন দিক থেকে এদেরকে ডিসেকশন করতে হয় সাধারণত অমেরুদণ্ডী প্রাণী। আমরা বৈশিষ্ট্যে পড়েছি যে এদের পেশিবহুল বা মাংসল পাত থাকে। তো এইটা খুবই পেশিবহুল, গঠন দেখে বুঝতে পারছি এটা ত্রিকোণাকার।
আর এখানে হচ্ছে অঙ্কীয় তলে সোল থাকে। সোল ওই যে আমরা যে তুলনামূলকভাবে মিডল পয়েন্টে যে শক্ত অংশটা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে সোল। এর পৃষ্ঠীয় দিকে যখন এইটাকে পুরো অংশটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেয় তখন বাইরের দিকে যে অংশটা থাকে ঢাকনা মতন সেটাকে আমরা বলছি হচ্ছে অপারকুলাম। যে এটাকে ভেতরে ঢুকিয়ে নিলে তখন এই অপারকুলামটা এটা দিয়ে ঢেকে যায়। ভিসেরাল পিণ্ড, ভিসেরাল পিণ্ডটা হচ্ছে খোলক এবং পা, মাথা এই অংশগুলা বাদ দিয়ে বাকি যে ভেতরের দিকের অংশটা থাকে সম্পূর্ণ অংশটাকে আমরা বলছি হচ্ছে ভিসেরাল অঙ্গ। মাথা আর পা বাদে বাকি সব অংশ হচ্ছে ভিসেরাল অঙ্গ। এটা অন্ত্রীয়টা প্যাঁচানো থাকে, এদের মানে পরিপাকতন্ত্রটা প্যাঁচানো থাকে। এরা নরম মাংসল এবং ধূসর কালারের হয়ে থাকে। ভিসেরাল যে পিণ্ডটা সমস্ত অঙ্গাদি এর ভেতরে কিন্তু জনন, রেচন, শ্বসন বলি বা আদার্স যত অঙ্গ আছে সব কিছু মিলেই কিন্তু ভিসেরাল পিণ্ড। আর মেন্টাল পর্দা কি জিনিস অলরেডি আমি বলেছি যে এটা এক ধরনের পর্দা। এইটা কিন্তু এই পর্বের অন্যতম একটা বৈশিষ্ট্য এবং এই পর্দা থেকে এই পর্দার গ্রন্থি নিঃসৃত রস এটাকে ভেজা বা সিক্ত রাখতে সহায়তা করে। মেন্টাল গহ্বরটা কি? দেহ প্রাচীর মানে ওই যে মেন্টাল পর্দা আর এই ভিসেরাল পিণ্ড এই দুইটার মাঝখানে যে ফাঁকা অংশ, আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি এইটা বললাম আমাদের দেহ প্রাচীর আর এটা হচ্ছে আমাদের পরিপাক নালী। এই যে দুটো মাঝখানের ফাঁকা যে জায়গা এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সিলোম। কিন্তু সিলোমের ক্ষেত্রে আবার কিরকম, যদি এইটা তরল দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে এটাকে আমরা বলবো সিলোম, কিন্তু এটা যদি রক্ত দিয়ে পূর্ণ থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে হিমোসিল। আসছি আমরা সিলোমের কথায়। তো পর্দা এবং দেহের মাঝে যেই ওই যে মেন্টাল পর্দা এবং দেহের যে ভিসেরাল পিণ্ডটা আছে তার মাঝখানে যে ফাঁকা অংশ সেটাকে আমরা বলছি হচ্ছে মেন্টাল গহ্বর বা দেহের মাঝে যে ফাঁকা অংশটা। এপিটেনিয়া এটাও এক ধরনের পর্দা সাদৃশ্য উপাদান যেটা দুইটা প্রকোষ্ঠ সৃষ্টি করছে পুরো ভেতরের অংশটাকে। একটাকে আমরা বলছি হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ, আর একটাকে আমরা বলছি হচ্ছে বায়বীয় বা ফুসফুসীয় প্রকোষ্ঠ। তো দুইটা প্রকোষ্ঠ মানে এই পর্দাটা দিয়ে দুটো প্রকোষ্ঠে, কারণ আমরা যেহেতু বলেছি একটা উভচর মলাস্কা অর্থাৎ সে পানিতেও অভিযোজিত ডাঙায়ও অভিযোজিত, তাহলে পানিতে থাকলে তাকে কি করতে হবে, ফুলকা দিয়ে শ্বসন কার্য সম্পূর্ণ করতে হবে। তাহলে তার ওইটার জন্য ফুলকা প্রকোষ্ঠ আছে, যে প্রকোষ্ঠের মধ্যে ফুলকা সদস্য গঠন থাকবে। একইভাবে যখন তার বায়বীয় পরিবেশে চলে আসবে, স্থলে চলে আসবে, তখন তার শ্বসন প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য ফুসফুসের মতন গঠন থাকে, যেই প্রকোষ্ঠটাকে বলা হচ্ছে বায়বীয় বা ফুসফুসীয় প্রকোষ্ঠ। সিলোম আমি অলরেডি বললাম। তো এদের ক্ষেত্রে হচ্ছে সিলোমটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত, কারণ এদের অর্ধমুক্ত সংবহনতন্ত্র। অর্ধমুক্ত বলতে কি, কিছুটা নালী দ্বারা রক্ত সংবহন হয় এবং কিছুটা গহ্বরের ভেতরে উন্মুক্ত থাকে। তো এই যে কিছুটা যেহেতু অল্প কিছু পরিমাণ সিলোমে রক্ত থাকে এজন্য এটাকে বলা হচ্ছে ভিসেরাল অঙ্গ, রক্তপূর্ণ গহ্বরে থাকে। এইটা হচ্ছে এদের হিমোসিল এবং সেটা সংক্ষিপ্ত। রক্ত দ্বারা যদি দেহ গহ্বর, শুধু গহ্বর বললে হবে না, শুধু গহ্বর বললে কি হয়ে যায় যে আমরা যখন বলি যে গহ্বর মানে প্রকোষ্ঠ, তো হৃৎপিণ্ডেরও কিন্তু প্রকোষ্ঠ আছে, ওটাও কিন্তু রক্ত দ্বারা পূর্ণ থাকে। তাহলে যদি শুধু বলি যে রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে তাহলে কিন্তু হয় না, কারণ তখন তো এটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলা হয়ে যায়। আমরা স্পেসিফিকভাবে বলবো যে দেহ গহ্বর যদি রক্ত দ্বারা পূর্ণ থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে হিমোসিল। এরপরে আমরা বিভিন্ন তন্ত্র সম্পর্কে একটু দেখব। মেইনলি আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে পরিপাক তন্ত্রে। এই যে বেগুনি কালার, এটা দেখতে কিন্তু ইউ আকৃতির, দেখতে ইউ আকৃতির গঠন। এই হচ্ছে এদের মুখছিদ্র আর এই কিন্তু এদের পায়ুছিদ্র, অর্থাৎ এটা কিন্তু ঘুরিয়ে গিয়েছে এবং এই ঘোরার মধ্যেও কয়েকটা প্যাচ থাকে। তো পরিপাকতন্ত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে এদের দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। তো পরিপাক নালীর ক্ষেত্রে আবার তিনটা অংশ থাকবে, একটা হচ্ছে অগ্র পরিপাক নালী, একটা হচ্ছে মধ্য পরিপাক নালী আর একটা হচ্ছে পশ্চাৎ পরিপাক নালী। অগ্রের মধ্যে থাকবে তিনটা অংশ, মুখছিদ্র, মুখবিবর, অন্ননালী। মধ্য পরিপাকের নালীর মধ্যে থাকবে পাকস্থলী আর অন্ত্র, আর পশ্চাতের মধ্যেও দুইটা থাকবে, মলাশয় আর পায়ুছিদ্র। আর এদের চার ধরনের
পরিপাক গ্রন্থি থাকে, লালা গ্রন্থি, মুখবিবরীয় গ্রন্থি, অন্ননালীয় গ্রন্থি, থলি আর হচ্ছে যকৃৎ। একটু এই সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখি। তো প্রথমেই আসি হচ্ছে মুখছিদ্র। অলরেডি কিন্তু আমরা মুখছিদ্র কী জিনিস এটা গঠনে কিন্তু দেখে আসছি। ওই যে বলেছি যে গঠনটা আমাদেরকে ভালো করে জানতে হবে এ কারণে, কারণ আমরা যখন অন্য অন্য বিভিন্ন সিস্টেমগুলো পড়বো তখন এই অঙ্গগুলা বিভিন্নভাবে আসবে। তখন আমাদের মাথায় থাকবে হ্যাঁ গঠনে তো ওইখানে দেখে আসছি, ওইটা এই জায়গায় অবস্থান ছিল, বুঝতে তখন অনেক কিছু সুবিধা মনে হয়। তো মুখছিদ্র হচ্ছে প্রথম যে কোষিকাগুলা ছিল, দুইটা কোষিকার মাঝে যে ছিদ্রপথ সেটাকে একেবারে অগ্রভাগে অবস্থিত, এটা উলম্ব আকৃতির হয়ে থাকে এবং একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এরপরে আসে মুখবিবর। মুখবিবরটা হচ্ছে এদের খুব গুরুত্বপূর্ণ, পরিপাকতন্ত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখানে অনেকগুলো ফাংশন হয় দেখে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এটা ডিম্বাকৃতির এই যে অংশটা আমরা মূলত দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলছি হচ্ছে মুখবিবর। পেশিবহুল একটা পার্ট। এর ভেতরের প্রাচীরটা, মানে এটা দুইটা লেয়ার থাকে, ভেতরের প্রাচীরটা হচ্ছে কিউটিকল। কিউটিকল এবং কাইটিন দুইটা উপাদান, এটাও তোমাদের জেনে রাখা ভালো, কারণ কিউটিকল কাইটিন এই দুইটা কথা খুব বেশি আসবে। তো কিউটিকল আর কাইটিনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কাইটিনটা বেশি শক্ত থাকে, কিউটিকলটা তুলনামূলক কম শক্ত থাকে। কাইটিন হচ্ছে কাটার মতন থাকে, একটু বেশি শক্ত, আর এটা একটু কম ফ্লেক্সিবল। একেবারে ফ্লেক্সিবল তা আমি বলবো না, কারণ হচ্ছে আমরা যদি তেলাপোকার যে গঠনটা দেখি যে ডানার নিচে যে ওদের বডির যে শক্ত অংশটা থাকে, মূলত ওইটা হচ্ছে কিউটিকল নির্মিত। আর কাইটিন হচ্ছে আমরা যদি চিংড়ি মাছে দেখি, তাহলে চিংড়ি মাছের যে গঠনটা থাকে খোলসটা, সেটা কিন্তু কাইটিন নির্মিত থাকে। আচ্ছা, বহিঃপ্রাচীরটা হচ্ছে পেশিবহুল। এদের চোয়ালটাই যে বলেছি অনেক বেশি, চোয়ালটা হচ্ছে কাইটিন নির্মিত এবং এখানে টেন্টিকল থাকে। মেঝে, এই মুখবিবরের যে মেঝে বা চোয়ালের যে মেঝে থাকে, এটা পেশিময় এবং তরুণস্থিযুক্ত ওডন্টোফোর নামক একটা গঠন থাকে। এই ওডন্টোফোরের উপরেই আর কি রেডুলা থাকে। রেডুলা হচ্ছে এদের জিহ্বার মতন গঠন এবং বাদামি, এবং এইটাও কিন্তু কাইটিন, তার মানে খুব শক্ত একটা গঠন। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেডুলার গঠন। আর রেডুলার পৃষ্ঠে কি থাকে, দাঁত থাকে, একসারি দাঁত থাকে। এখান থেকে এই যে ওডন্টোফোর কি, রেডুলা কি, এগুলা কিন্তু 1 মার্কসের কোশ্চেন হিসাবে গুরুত্বপূর্ণ। ওডন্টোফোরের আবার অনেক উঁচু যে অংশটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে সাবরেডুলার। রেডুলা আবার কিরকম দেখতে, এর অগ্রভাগটা হচ্ছে পাখার মতন আর পশ্চাৎ ভাগটা হচ্ছে থলির মতন। অগ্রভাগ পাখা আর পেছনটা হচ্ছে থলির মতন। এই মুখবিবরের কাজ হচ্ছে যে কাইটিন নির্মিত অংশ থাকার কারণে, রেডুলার ভেতরে দাঁত থাকার কারণে এরা খাবার বস্তুকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারে, এবং এখানে বাক্যাল গ্রন্থি থাকে এবং সেটা খাবারটাকে একটা পিণ্ডে পরিণত করে ফেলে। এরপরে আসে হচ্ছে অন্ননালী। অন্ননালী হচ্ছে একেবারে লম্বা সরু, এই যে অন্ননালী, এইটুকু হচ্ছে আমার অন্ননালী। অন্ননালীর পাশে দুইটা থলি থাকে, এই যে দুইটা থলি আছে। এখানে হচ্ছে পেছনে থাকে হচ্ছে পাকস্থলী, এইটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী কিরকম গঠন, এটা গোলাকার, এই যে গোলাকার, কালচে লাল রঙের থাকে। এটা দুইটা প্রকোষ্ঠ থলির ন্যায়, এবং এর দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে কার্ডিয়াক আর একটা হচ্ছে পাইলোরিক। যেটা অন্ননালীর দিকে সেটাকে আমরা বলি কার্ডিয়াক, আর যেটা তার শেষ প্রান্তের দিকে সেটাকে বলা হয় হচ্ছে পাইলোরিক। এর সিকাম থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি যেখানে এটা শেষ হওয়ার পরে যে যেই অংশটা, অন্ত্রের যে অংশটা থাকে সেখানে আর কি একটা প্রবৃদ্ধির মতন অংশ, এটাকে বলা হচ্ছে সিকাম। অন্ত্রের ক্ষেত্রে এটা বেশ লম্বা এবং কুণ্ডলিতে, এই যে দেখতে পাচ্ছি কুণ্ডলি পাকিয়ে থাকে। এখানে 2.5 থেকে 3টি প্যাচ থাকে। মলাশয়ের ক্ষেত্রে আমরা বলবো যে নলাকার এবং অনেক পুরু প্রাচীর থাকে, এখানে বজ্র পদার্থটা এসে জমা থাকে। মুখ ও ছিদ্র দিয়ে খাবারটা ঢুকবে, মুখবিবরে খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়ে কিছু পরিপাককারী এনজাইমের সাথে মিশবে, দেন হচ্ছে পাকস্থলীতে এসে খাবারটা পরিপাক হবে, অন্ত্রে এসে এটা শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। মলাশয়ে বজ্র পদার্থটা জমা হয় এবং এই অংশটা ফুলকা প্রকোষ্ঠের ভেতরে থাকার কারণে পায়ে
ছিদ্র যেটা থাকে এইটা মূলত ঊর্ধ্বমুখী, ওই যে আমরা বলেছি ছবিটা দেখেছি যে এখানে মুখছিদ্র ছিল এবং এখানে পায়ের ছিদ্র থাকে। এইটা ম্যান্টল গহ্বরে উন্মুক্ত হয়ে দেহের বাইরে বর্জ্য পদার্থটা নিষ্কাশিত হয়। এটা গেল আমার হচ্ছে এর গঠনের ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাকাল ক্যাভিটি প্লাস হচ্ছে এটা হচ্ছে র্যাডুলা, এই ধরনের যে গঠনগুলা থাকে এইটা। এখন আসি লালা গ্রন্থি। এখানে যে আমরা গ্রন্থিগুলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাকস্থলীর এখানে, দেন হচ্ছে এখানে আছে হচ্ছে এইটা তো ওভারি, এখানে কিছু ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকে। তো লালাগ্রন্থি যেটা মুখের চারপাশেই থাকার কথা, এটা অন্ননালীর পশ্চাতে আমরা অন্ননালীর গঠনটা দেখেছি এক জোড়া এবং সাদা রঙের থাকে, পিণ্ডের মতন গঠন থাকে। প্লাস হচ্ছে এখানে মুখবিবরে এর যেই লালাগ্রন্থিটার রসটা উন্মুক্ত হয়ে হচ্ছে মুখবিবরে, এবং উন্মুক্ত হওয়ার পর এখানে মিউকাস যে থাকে সেইটার সাথে মিশ্রিত হয়ে স্টার্চ জাতীয় খাবারটাকে সে পরিপাক করে থাকে। মুখবিবরীয় গ্রন্থি এটা হচ্ছে পৃষ্ঠ দিকে পিঠের দিকে থাকে, এইটাও থাকে হচ্ছে এক জোড়া এবং এখান থেকে পাচক রস নিঃসৃত হয়ে খাবারটাকে একটা পিণ্ডে পরিণত করে ফেলে। অন্ননালীয় থলি যেটা লালা গ্রন্থির নিচে থাকে এবং এইটা একজোড়া গোলাকার একটা গঠন, এখান থেকেও পাচক রস নিঃসরণ হয় এবং সাধারণত মুখবিবরে গ্রন্থির যেই কাজটা থাকে এরও সেম কাজ থাকে, এটা মুখবিবরে উন্মুক্ত হয়। যকৃত এখানে মেনলি গুরুত্বপূর্ণ এনজাইম থাকবে যেগুলো খাদ্যটাকে পরিপাক করে থাকে। তো এটা হচ্ছে ত্রিকোণাকার, দুইটা খণ্ড থাকে এবং একটি করে নালী পাকস্থলীতে উন্মুক্ত হয়ে থাকে। এখানে যদি আমরা দেখি যে কিভাবে এদের খাদ্যটা পরিপাক হয়, তো খাদ্যের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা খুব কমন একটা গঠন জানি যে খাদ্য পরিপাকের ক্ষেত্রে 3 ধরনের এনজাইম এদের থাকে, তবে এরা যেহেতু শাকাশী এদের ক্ষেত্রে কিন্তু সেলুলোজটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে কাজ করে। তো খাদ্য যখন মুখে যাবে, মুখে যাওয়ার পরে এটা লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসের সাথে মিশ্রিত হয়ে সেখান থেকে স্টার্চ জাতীয় খাবারটাকে পরিপাক করে গ্লুকোজে পরিণত করবে। আর যদি অন্য টাইপের খাবার থাকে তাহলে বিভিন্ন যে মুখবিবরক গ্রন্থি নিঃসৃত রস, অন্ননালীয় গ্রন্থি নিঃসৃত রসের সাথে মিশে একটা পিণ্ড গঠন করে পাকস্থলীতে চলে আসবে। পাকস্থলীতে আসার পর এখানে আমিষ এবং সেলুলোজ জাতীয় যে খাবারটা থাকবে সেগুলো পরিপাককারী এনজাইম এটাকে পরিপাক করবে। পরিপাক করার পরে অন্ত্রে এর যে পরিপাকৃত সার অংশটা সেটাকে শোষণ করবে এবং মলাশয়ের মাধ্যমে জমা হবে বজ্রটা, পায়ের ছিদ্রের পথে ম্যান্টল গহ্বরে এটা উন্মুক্ত হবে। তো আমিষের ক্ষেত্রে আমরা সাধারণত প্রোটিয়েজ যে এনজাইমটা থাকে সেটা পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ফুলকা থলির মাধ্যমে, ডান নোকাল খণ্ডের মাধ্যমে দেখে তাহলে ফুলকা থলির মাধ্যমে ডান নোকাল খণ্ড দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হবে। এটা হচ্ছে এদের পরিপাকের যে ফ্লোচার্ট সেটা। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া দেখব, সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ। পরিপাক প্রক্রিয়াটা কম আসে তুলনামূলকভাবে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনোটা প্রশ্ন থাকে তাহলে সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র এদের আমরা অলরেডি বলেছি এরা দুইটা জায়গাতে অভিযোজিত, পানি এবং ডাঙায়, সেহেতু এদের দুই ধরনের শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। দুই ধরনের শ্বসন প্রক্রিয়া সাধারণত একসাথে পরীক্ষায় আসে না, যে কোনো একটা আসতে পারে। জলজটা বেশি ইম্পর্টেন্ট আর বায়বীয়টা একটু কম ইম্পর্টেন্ট, তবে দুটোও আসতে পারে। তো এদের যেই মূল গঠনটা থাকে সেটা হচ্ছে ফুলকা বা টেনিডিয়া, এটা হচ্ছে ফুসফুসি পানিতে থাকলে এটা লাগবে, আর ডাঙায় থাকলে ফুসফুসি বা পালমোনারি থলি লাগবে, আর নোকালখণ্ড হচ্ছে দুইটার ক্ষেত্রেই লাগবে। এরও ক্ষেত্রে লাগবে, এটা হচ্ছে আনুষঙ্গিক বা সাহায্যকারী অঙ্গ হিসাবে কাজ করবে। জলজের ক্ষেত্রে এটা প্রধান অঙ্গ আর বায়বীয়ের ক্ষেত্রে এইটা প্রধান অঙ্গ, আর দুইটার ক্ষেত্রে কিন্তু নোকালখণ্ডটা কমন একটা পার্ট হিসাবে কাজ করবে। তো আমরা প্রথমে এদের বিভিন্ন ধরনের গঠন দেখি। ফুলকার ক্ষেত্রে যদি আমরা দেখি এদের ডান পাশে, অর্থাৎ ফুলকা প্রকোষ্ঠটা থাকে ডান সাইডে আর বায়বীয় প্রকোষ্ঠটা থাকে হচ্ছে বাম দিকে। ডান পাশে একটা ব্রাঙ্কিয়াল প্রকোষ্ঠ থাকে। এইটার গঠনটা যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে এই যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি পাতার মতন, এইটা হচ্ছে এদের ফুলকা।
অক্ষের একপাশে মনোপেকটিনের ত্রিকোণাকার ফুলকা পাত বা ল্যামেলি থাকে। এটা একটা অক্ষ। এই অক্ষের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে শুধু এক সাইডে কাটার মতন, আমরা চিরুনি দেখেছি, ওই চিরুনির মতন যে গঠনটা থাকবে মূলত এইটাকে আমরা বলছি হচ্ছে মনো, মানে এক সাইডে আছে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে মনোপেকটিনেট। এবং গঠনটা কীরকম হয়? ত্রিকোণাকার, অর্থাৎ এই ল্যামেলিগুলা ছোট থাকে আর মাঝখানের ল্যামেলিগুলা কিন্তু বড় থাকে। এই যে এই পর্যন্ত যেহেতু থাকবে আস্তে আস্তে, অর্থাৎ ত্রিকোণাকার একটা গঠন থাকে। এদের এক প্রান্ত ম্যান্টল প্রাচীরের সাথে অন্য প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে ম্যান্টল প্রাচীরের সাথে আর এই প্রান্তটা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠে ঝুলন্ত অবস্থায় থাকে। মাঝের ল্যামেলিগুলা বড়, এই যে বলেছি মাঝের ল্যামেলিগুলা বড় এবং ফুলকা জালক সমৃদ্ধ। ল্যামেলির বাম প্রান্তকে বলা হয় ইফারেন্ট আর ডান প্রান্তকে বলা হয় হচ্ছে অ্যাফারেন্ট। যেটা হচ্ছে অ্যাফারেন্ট সেটা উপরের দিকে থাকে, এটা হচ্ছে অ্যাফারেন্ট, আর নিচেরটা হচ্ছে ইফারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফারেন্ট, এটা হচ্ছে ইফারেন্ট। উপরে থাকবে হচ্ছে অ্যাফারেন্ট, নিচে থাকবে হচ্ছে ইফারেন্ট। আবার বলেছে কি ডান সাইড, অর্থাৎ এই ডান দিকে থাকবে হচ্ছে অ্যাফারেন্ট, বাম দিকে থাকবে হচ্ছে ইফারেন্ট। একটু মুছে দেই, তো সব দেখবো, মোটামুটি চেষ্টা করব। অক্ষের নিম্ন প্রান্ত হচ্ছে ওই যে বলেছি নিচের প্রান্ত হচ্ছে ইফারেন্ট আর ঊর্ধ্ব প্রান্ত হচ্ছে অ্যাফারেন্ট। এখানে তিন ধরনের কোষ দেখা যায় এই ল্যামেলির ভেতরে। একটা হচ্ছে সিলিয়ারবিহীন, মানে সিলিয়া থাকে না এমন কিছু কলামনার কোষ, কিছু সিলিয়া যুক্ত কলামনার কোষ, আর কিছু হচ্ছে গ্রন্থিযুক্ত কোষ। এই তিন ধরনের কোষ এদের দেহে এই ল্যামেলির এই গঠনে থেকে থাকে। তো আমরা যদি এখানে দেখি, আমরা বলেছি এটা হচ্ছে অক্ষ, মনোপেকটিনেট মানে এক সাইডে আছে, ত্রিকোণাকার, মাঝখানের গুলা বড় থাকে। এখানে যদি বলি প্রত্যেকটা ল্যামেলি রক্তজালক সমৃদ্ধ থাকবে, এগুলো হচ্ছে রক্তজালক সমৃদ্ধ। উপরেরটাকে বলছি হচ্ছে অ্যাফারেন্ট, নিচেরটাকে বলছি হচ্ছে ইফারেন্ট। অ্যাফারেন্ট দিয়ে ঢুকবে, ইফারেন্ট দিয়ে ভেতরে, মানে অ্যাফারেন্ট দিয়ে দেহের এখান থেকে এই দিকে আসবে, অর্থাৎ পানিটা এই দিকে ফ্লো যাবে, পানিটা এই দিক থেকে ফ্লো যাবে। তাহলে কি হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে এখানে বাইরের পরিবেশে পানিতে দিয়ে দিবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন নিবে, এই অক্সিজেন নিয়ে এদিক থেকে, তার মানে ইফারেন্ট দিয়ে দেহের ভেতরে ঢুকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ইফারেন্ট দিয়ে দেহের ভেতরে ঢুকবে, ভেতরে যাবে এবং ভেতরে কি লাগে, অক্সিজেন লাগে, তাহলে অবশ্যই এটা অক্সিজেন যুক্ত। আর এফারেন্ট দিয়ে কি হয়, বাইরে যায়। এখন বাইরে দিয়ে গেলে কি যায়, সেটা অবশ্যই দেহের বাইরে কি বের করে দিতে হবে, কার্বন ডাইঅক্সাইড। এবং ফ্লোটা কি, পানিটা এই দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে বা এর ফ্লোটা থাকবে, মানে এই ল্যামেলির এই দিক থেকে এই দিকে এর ফ্লোটা থাকবে। এর একটা ফুসফুসীয় থলি যেটা আছে সেটার গঠনটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে ম্যান্টল পর্দার ধারণা করা হয়, ম্যান্টল পর্দাটা একটু ঝুলে গিয়ে একটা থলির মতন গঠন তৈরি করে, যেটাকে বলা হচ্ছে ফুসফুসীয় থলি। এটা বাম সাইডে থাকে, ওটা ছিল ডান সাইডের দিকে, এটা থাকবে হচ্ছে বাম সাইডের দিকে। এই যে এখানে পাতার মতন যে গঠনটা, এটাকে আমরা বলছি। এটার একটা ছিদ্র পথ থাকে, যে ছিদ্র পথ দিয়ে এটা মেটাল ক্যাভিটির সাথে সংযোগ রক্ষা করে, সেটাকে বলা হচ্ছে নিউমোস্টোন ছিদ্র। অর্থাৎ যেই ছিদ্র পথ দিয়ে বাতাসটা আসা যাওয়া নিয়ন্ত্রণ হতে হয়, সেই পথ ছিদ্রটাকে বলা হচ্ছে নিউমোস্টোন। ছিদ্রে দুইটা কপাটিকা থাকে এবং এটা অসম, তার মানে দুইটা কপাটিকায় কিন্তু সমান না, একটা বড় একটা ছোট থাকে। এবং পৃষ্ঠীয় প্রাচীর, এই থলির পিঠের চারিদিকে অসংখ্য রক্তজালক থাকে, যেখানে মূলত কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় হয়ে থাকে। এবং এই দুইটা গেল প্রধান অঙ্গ, এর সাথে আনুষঙ্গিক যে অঙ্গটা থাকে সেটা আমরা বলবো হচ্ছে নোকালখণ্ড। অলরেডি আমরা গঠন দেখেছি, সাইফন বা সিডোপোডিয়াম বলেছি যেটা, সেইটা। তো ডান এবং বাম পাশে দুইটা থাকে, বাম খণ্ডটা বড় থাকে, ডানটা ছোট থাকে, এবং পানি প্রবেশ এবং নির্গমন এদের হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। জলজ শ্বসনের ফ্লোচার্টটা যদি আমরা দেখি তাহলে দেখো, মস্তক, পদ, নোকালখণ্ডে এটা যখন প্রসারিত অবস্থায় থাকে তখন অক্সিজেনযুক্ত পানি এইটা দেহের ভেতরে বাম সাইফন দিয়ে
প্রবেশ করবে এবং অস্ট্রাডিয়াম একটা অঙ্গ থাকে, এই আমরা ছবিতে দেখব। এটা এই অস্ট্রাডিয়াম কি, এটাও কিন্তু 1 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। তো অস্ট্রাডিয়াম হচ্ছে একটা গঠন, যেই গঠনটা পানির গুণাগুণ নিয়ন্ত্রণ করে। কিভাবে? যে সে শামুকটা যেই পরিবেশে, যেই পানিতে থাকছে, সেই পানিটা আসলেই তার জন্য ভালো কি খারাপ, মানে রাসায়নিক গুণাগুণ হিসাবে সেটাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে কিনা, বা সেটা তার শরীরের অন্য কোনো অঙ্গাদির ক্ষতি করবে কি করবে না, এই গুণাগুণটা নির্ণয় করতে পারে এই অস্ট্রাডিয়াম। যদি এটা শরীরের জন্য সুইটেবল হয়, দেন এটাকে প্রবেশ করতে দিবে, আদারওয়াইজ এটা দেহের বাইরে আবার বের হয়ে যাবে। যদি এরকম পরিবেশ হয়, তখন কিন্তু ওই পানিতে থাকা অবস্থাতেও কিন্তু সে তার বাম সাইফনটাকে উঁচু করে দিয়ে কিন্তু সে বায়বীয় শ্বসনটা করতে পারে। ওটা পরে আসছি আমরা। তো অস্ফ্রাডিয়াম এটা কি 1 মার্কসের কোশ্চেন হিসাবে পড়তে হবে। এবার কি করা হলো, পানিটা ম্যাটল গহ্বরে প্রবেশ করলো। আমরা অলরেডি জানি ফুলকাটা আছে ডান সাইডে, তাহলে এইটা কি করে, এই বাম সাইডে যে প্রকোষ্ঠটা আছে এইটার ভেতরে কিন্তু ঢুকতে পারবে না, কারণ ওই যে এপিটোনিয়া আছে, এপিটোনিয়াটা দিয়ে এটাকে পৃথক করে দেওয়া হবে। তখন পানিটা চলে যাবে হচ্ছে ডান সাইডে, এবং এপিটোনিয়া এটা ফুলকা প্রকোষ্ঠটাকে আলাদা করে দিবে, মানে ফুসফুসীয় যে প্রকোষ্ঠ আছে সেটাকে ঢেকে রাখবে, এবং পানি ফুলকা প্রকোষ্ঠে প্রবেশ করে টিনিডিয়া, এদের যে মূল, যে আমরা ফুলকার গঠনটা পড়েছি সেটার উপর দিয়ে যখন ফ্লো যাবে, তখন দেখা যাবে কি যে এই ফ্লোতে অক্সিজেনযুক্ত পানি যখন যাবে, রক্তজালকের মাধ্যমে অক্সিজেন ঢুকে যাবে, এবং রক্তজালকের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা পানিতে প্রবেশ করবে। করার পরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় সম্পূর্ণ হওয়ার পরে ডান সাইফন দিয়ে ওই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে পানিটা, সেটা দেহের বাইরে নির্গমন হবে। এটা হচ্ছে এদের যে ফ্লো চার্ট সেটা। এখন আমরা যদি দেখি, এটা হচ্ছে এদের বাম সাইড, এই বাম সাইড থেকে পানিটা ঢুকলো, এ হচ্ছে অস্ফ্রাডিয়াম। এ বলবে যে পানি ঢুকতে পারবে কি পারবে না। যদি ঢুকতে পারে তাহলে ঢুকবে, আর না হলে এই পথ দিয়ে আবার এটাকে বের করে দিবে। এখন কি হচ্ছে, এইখানে থেকে যখন যাবে, এইটা হচ্ছে এই যে টিনিডিয়া, টিনিডিয়ার এই ফুলকা পাত দিয়ে যখন পানিটা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় হয়ে ডান সাইফন বা ডান নুকাল খণ্ড দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি সেটা কিন্তু দেহের বাইরে বের হয়ে যাবে। আর অক্সিজেন যুক্ত যে পানিটা রক্তটা, সেটা এইটা কিন্তু হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে চলে আসবে, কারণ হৃৎপিণ্ডে কি দরকার, অক্সিজেন যুক্ত রক্ত দরকার। এখন আসি বায়বীয় শ্বসনের গতিপথ। তো সেটা কি হয়, মস্তক পথ নুকালখণ্ড প্রসারিত হয়ে যায়, বাম সাইফন দিয়ে বাতাসটা প্রবেশ করবে, এবং ওই যে এপিটোনিয়া যেই থাকবে, এটা প্রশস্ত হয়ে যাবে, প্রশস্ত হয়ে গিয়ে সে ফুলকা প্রকোষ্ঠটাকে আলাদা, যখন যেটার প্রয়োজন হয় সেটাকে কিন্তু সে রাখবে, এবং অন্যটাকে সে বন্ধ করে রাখতে পারবে। ফুসফুসীয় যে ছিদ্র নিউমোস্টোন ছিল, সেই ছিদ্রপথে বাতাস ঢুকবে, ফুসফুসীয় প্রকোষ্ঠের মধ্যে থলিটা প্রসারিত হবে। ওই যে আমাদের দেহ যেরকম ফুসফুস সংকুচিত প্রসারিত হয়, ঠিক তেমনই হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় হবে, হয়ে বাম সাইফন দিয়ে যেই পাশ দিয়ে ঢুকছে বাতাস, সেই পাশ দিয়েই কিন্তু দেহের বাইরে এটা কিন্তু নির্গমন হবে। যেটা কিন্তু আমরা জলজ শোষণে দেখেছি যে পানি বাম দিক থেকে ঢুকে ডান দিক থেকে বের হচ্ছে, কিন্তু এখানে বাতাস যে দিক থেকে ঢুকবে সেদিক থেকে বের হয়ে যাবে। আমাদের নাক যেরকম নাক দিয়ে ঢুকে বাতাস, আবার নাক দিয়েই বের হয়ে আসে। এই দুইটা পার্ট খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা, কারণ এখান থেকে সাধারণত সিকিউ এর যে প্রশ্নটা 10 মার্কসের আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে গঠন লিখবো আমরা, ছবি আঁকি এটার বর্ণনা দিব। যে যদি ফুলকাটা আসে জলজ শ্বসন, তাহলে ফুলকাটি টিনিডিয়া এবং নুকালখণ্ড সম্পর্কে বলবো। দেন জলজ শ্বসনের যে চিত্রটা আছে সেই চিত্রটা আঁকিয়ে আমরা এই যে একটা ফ্লো চার্ট দেখালাম, এটাকে বর্ণনা করতে পারলে ইনশাল্লাহ 10 মার্কস পাওয়া যাবে। একইভাবে আমাদের এখানকার যেটা বায়বীয় শ্বসনের ক্ষেত্রে ছবিটা আঁকিয়ে আমরা হচ্ছে বর্ণনা দিব, এবং এই ফ্লো চার্টটা বর্ণনা করব, তাহলেই 10 মার্কস ইনশাল্লাহ পেয়ে যাব। তো এই ছিল হচ্ছে আজকের মতন আমাদের যেই ফুসফুসীয় আচ্ছা আমি একটু দেখাই, এই যে বাম সাইফনটা বড় হয়ে যায় ফুসফুসীয় শোষণের ক্ষেত্রে, এখানের ভেতরে ঢোকার পরে এই যে রক্ত জালক যেটা থাকে, এখান থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হওয়ার পরে এই পথ দিয়ে কিন্তু আবার সে
বের হয়ে যায়। তো এই ছিল এইটার যে মূল পার্টটা, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে একটু বই দেখবে, বইটা বা রিডিং পড়লে তোমার জিনিসগুলো আরও ভালো রিলেট করতে পারবে। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাকি ক্লাসে আমরা বাকিটুকু যে এই পাইলার বাকি যে অংশটা আছে সেটা শেষ করব। আল্লাহ হাফেজ।